বিরোধী জোট আর কত দূরে, এই মুহূর্তে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্তত গতকালে নবান্নে যে বৈঠক হলো, তারপর যে সাংবাদিক সম্মেলন আমরা দেখলাম তিন মুখ্যমন্ত্রী, তারপর থেকে রাজনৈতিক মহলে এটাই আলোচনার বিষয়বস্তু। বিজেপি বিরোধী জোট নিয়ে নবান্নে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত সিং মান। কিন্তু বিরোধী জোটের ব্যাপারে অদ্ভুতভাবে একটা বিষয় দেখা গেল যে কংগ্রেসের প্রসঙ্গ এড়িয়ে গেলেন দুজনেই। সাংবাদিক বৈঠকে উঠল না কংগ্রেস প্রসঙ্গ। দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করতে জারি করা কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতাতেই এই লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেসকে সঙ্গে নিয়ে যৌথ এবং সর্বাত্মক লড়াইয়ের কথা শোনা গেল না মমতা বা কেজরিওয়াল কারোর মুখেই। কংগ্রেস ছাড়া সর্বাত্মক বিরোধী ঐক্য কি আদৌ সম্ভব, নাকি সেটা সোনার পাথরবাটি, সে প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। কর্ণাটকে কংগ্রেসের নজর কাড়া সাফল্যের পরেও কংগ্রেস নিয়ে যে আপত্তি রয়েছে তা বিরোধীদের অনেক নেতার আচরণও সেটা স্পষ্ট হয়েছে। সূত্রের খবর, সেই কথাই মমতা এবং কেজরিওয়ালের বৈঠকে উঠে এসেছে। लेकिन इससे रोका नहीं जाएगा। हम हर पार्टी को विनती करने चाहूंगी कि अगर आपका एक साथ में काम करने का मन है, दिल है, दिमाग है, तो मेरे को हम्बल रिगार्ड्स होगा, मेरे को अपील होगा कि एक वोट भी बीजेपी को नहीं देके और पॉलिटिकल पार्टी, even there are some BJP party members also, they are also not happy. I will request them also, give vote to non-BJP party this against of ordinance. अगर ऐसा ही ऑर्डिनेंस करेगा तो कोई राज्यों को कल तोड़ देगा, परसों तोड़ देगा। मेजोरिटी रहने से भी ऐसा नहीं कर सकते हैं। देयर आर सम सिस्टम्स। ये तो खतरनाक बन गया देश के लिए, धमाका मचा दिया। এ নিয়ে আরও কথা বলবো আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, সুপ্রভাত। যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, এই গতকালের বৈঠকের পর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিরোধী জোট আর কত দূরে। কিন্তু যেভাবে আমরা গতকালের বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, তারা দুজনে কেউই কংগ্রেস নিয়ে কোনো কথা বললেন না, আবার একবারও কংগ্রেসকে না নিয়েই গোটাটা এগোবেন সেটাও বললেন না। কর্ণাটকের নির্বাচনের পরবর্তীতে যদি আমরা সেই ফেজটাও দেখি, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণও জানানো হয়েছিল, তিনি নিজে তো জানিনি, এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ডেরেক ওব্রায়েন তারাও জাননি, কাকলি ঘোষ দস্তিদার গিয়েছেন। তৃণমূলের তরফ থেকে বলা হলো তারা সলিডারিটি মেনটেন করছেন। এক্স্যাক্টলি ঠিক কী হচ্ছে? বিজেপি এবং কংগ্রেসি জোট নিয়েই সলতে পাকানো শুরু, কি নাকি না অন্য কোনো অঙ্ক রয়েছে? সুপ্রভাত কোয়েল, অবশ্যই তুমি যে কথাগুলি বললে সে সবটাই হচ্ছে, দেখো রাজনীতি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু 2024-এর আগে সমীকরণটা কি দাঁড়াবে তা নিয়ে নিশ্চিতভাবে এখন থেকেই সেটা প্রেডিক্ট করা যায় না। তবে যে ঘটনা পরম্পরা চলছে তার নির্যাসটা হচ্ছে এই যে কংগ্রেস সম্পর্কে রক্ষণশীল মনোভাব বহু আঞ্চলিক দলগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, পাঞ্জাবের আপের মুখ্যমন্ত্রীও সেই বৈঠকে ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে অধ্যাদেশের বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন, ফেডারেল স্ট্রাকচারে হাত, বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন মমতা কেজরিওয়াল। কোথাও কিন্তু সর্বাত্মক লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেসের নাম এলো না। এটি শুধু নতুন নয়, এর আগেও কর্ণাটক নির্বাচনের সাফল্যের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছিলেন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কংগ্রেসের নাম কিন্তু নেননি। ফলে কংগ্রেসকে নিয়ে বা রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, ধরো সিদ্ধারামাইয়ার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে অখিলেশ যাদব যাননি, কেজরিওয়াল আমন্ত্রণ পাননি, বা কেজরিওয়ালের যে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ তিনি ফেস করছেন অর্ডিন্যান্সকে কেন্দ্র করে, সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধে তিনি যখন সবাইকে সরব হতে বলছেন, তখন ওমর আবদুল্লাহ তিনি টুইট করে কার্যত 370 ধারা বিলোপের সময় নীরব ছিলেন কেজরিওয়াল, তা নিয়ে কিন্তু পাল্টা কটাক্ষ করছেন। অর্থাৎ বিজেপি বিরোধী শিবিরের মধ্যে বেশ কিছু কিন্তু একটা রাজনৈতিক বাধ্যবাধকতা কিংবা বেশ কিছু ফাটল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ফাটলই কি 2024 পর্যন্ত চলবে, নাকি 2024-এর আগে বা নির্বাচনের আগে পরে প্রিপোল বা পোস্ট পোল কোনো একটা অ্যালায়েন্সের জায়গা আমরা দেখবো? সেটার জন্য অবশ্যই আমাদের আগামী ঘটনা পরম্পরার উপর নজর রাখতে হবে। সময় বলবে, সময় তো অনেক কিছুর উত্তর দিয়ে যায়।
একদমই, আমাদেরও নজর সেদিকেই থাকবে। সৌরভ, আপাতত ধন্যবাদ, আবারও পরবর্তীতে কথা বলবো। সৌরভ গুহ আমার সহকর্মী সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু গতকালের এই বৈঠক নিয়ে টুইটে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কি করেছেন টুইট দেখাবো। এই সেই টুইট আপনাদের সামনে। টুইটে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য রাজ্য সচিবালয়কে ব্যবহার করা হয়েছে। বিরোধী দলনেতার আরও অভিযোগ, রাজনৈতিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কেন মুখ্য সচিব রাজনৈতিক বৈঠকে থাকবেন সে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। নবান্নে রাজনৈতিক বৈঠকের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। সচিবালয়কে ব্যবহার করার অভিযোগ তুলেছেন তিনি। কেন সেখানে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী থাকবেন এই প্রশ্ন তুলেছেন তাঁর টুইটে তিনি। আর আগামী আধ ঘন্টা আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের দুই অতিথি রয়েছেন বিজেপির মুখপাত্র অভ্র সেন এবং রয়েছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। অভ্র এবং মৃত্যুঞ্জয় বাবু, আপনাদের দুজনকেই সুপ্রভাত এবং TV9 বাংলায় স্বাগত জানাই। আমি অভ্র, আপনাকে দিয়ে প্রথমে শুরু করি। গতকালকের এই যে বৈঠক, তিনজন মুখ্যমন্ত্রী তারা তিনজেরা বৈঠক করলেন, সাংবাদিক সম্মেলন ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন। কি মনে হলো বৈঠক দেখে আপনার? আচ্ছা, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিরোধী দলগুলোর কোনো রূপরেখা নেই, তাদের কোনো ভিশন নেই, তারা অলরেডি হার স্বীকার করে নিয়েছে। কিন্তু যে করে হোক তাদের তো রাজনৈতিক একটা ডোমেনে বেঁচে থাকার একটা লড়াই আমরা বুঝতে পারছি। এখানেই কেন বলছেন, মানে তারা তো জানি কেজরিওয়াল তো সমস্ত বিরোধীদের এক করার চেষ্টা করছেন, সেজন্যই তো গতকাল বৈঠক এখানে দেখলাম। আজকে তিনি মুম্বাইতে পৌঁছেছেন, সেখানে উদ্ধব ঠাকরের সঙ্গে তার বৈঠক রয়েছে। মানে রূপরেখা নেই, এটা কেন বলছেন? আমি বলছি দিদি, আমি বলছি দেখুন, আ ড্রাউনিং চাইল্ড ক্যাচেস আ স্ট্র, এটা একটা কথা রয়েছে। এই প্রবাদ বাক্যটা যদি আমরা ধরি এবং এটা যদি বিশ্লেষণ করার চেষ্টা করি, এই প্রেক্ষাপটে আমরা পরিষ্কার বুঝতে পারবো। কেজরিওয়ালজি এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন, খুব ভালো কথা। এই কেজরিওয়ালজি কিন্তু এই কর্ণাটকা ইলেকশনে 100টা সিটের উপরে কন্টেস্ট করেছেন এবং উনি হেরেছেন। উনি প্রকারান্তরে কিন্তু কংগ্রেসের বিরোধিতা করেছেন, ঠিক আছে, উনি করতেই পারেন। আবার উনি গতকাল এখানে বৈঠক করতে এলেন কার সঙ্গে? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং স্টেট সেক্রেটারিয়েটকে ব্যবহার করলেন তারা রাজনৈতিক স্বার্থে, যেটা করা যায় না নৈতিকভাবে। ঠিক আছে, আমরা তো প্রথমে থেকেই বলছি এরা অনৈতিক জোট বা ঘোট পাকানোর চেষ্টা করছে, ঠিক আছে, সেটাও মানলাম আমরা না হয়। এইবার বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে যখনই কোনো করাপশন রিলেটেড কেসেস আসছে, যখনই কোনো করাপশন রিলেটেড বিষয় সামনে আসছে, তখনই এনারা ছুটে ছুটে যাচ্ছেন হাইকোর্ট এবং তথাপি তারপরে সুপ্রিম কোর্টে। অদ্ভুতভাবে সুপ্রিম কোর্টে একাধিক, সম্ভবত প্রায় সবকটা কেস লড়ছেন আইদার কংগ্রেসের কোনো বড় নেতা কাম উকিল, বা আমি স্পেসিফিক নাম করে বলছি শ্রী অভিষেক মনু সিংভি। শ্রী অভিষেক মনু সিংভির কথাটা আমি কেন বললাম? এই কয়েকদিন আগে যখন আমাদের এই রাজ্যের যুবরাজ, যাকে আখ্যা দেওয়া হয়েছে, যারা রাজতন্ত্র কায়েম করছে, সেই যুবরাজ একদিকে উনি নিজাম প্যালেস থেকে বেরিয়ে বললেন যে উনি বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার। খুব ভালো, যদি আমি মেনে নিই তাহলে আমাকে কিন্তু এটাও বুঝতে হবে উনি সুপ্রিম কোর্টে গেলেন এবং ওনার হয়ে সওয়াল করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। কী সওয়াল করলেন? বললেন উনি অ্যারেস্ট হওয়ার ভয় পাচ্ছেন, উনি নাকি সিবিআই দ্বারা অ্যারেস্ট হয়ে যাবেন, তাই ওনার রক্ষা কবচ চাই। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই অভিষেক মনু সিংভি কোন রাজ্য থেকে রাজ্যসভার এমপি ইলেক্টেড হয়েছেন? পশ্চিমবাংলা থেকে। পশ্চিমবাংলায় কংগ্রেসের এমএলএ সংখ্যা কী এবং রাজ্যসভার এমপিদের কিভাবে ইলেক্ট করা হয়? এমএলএরা কিন্তু রাজ্যের এমএলএরা ভোট দেন, সেই ভোট তারা কারা দিয়েছে? তৃণমূল কংগ্রেসের এমএলএরা। এবং এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কোন জায়গায়, কলিউশনটা কোন জায়গায়? একদম একদম ফান্ডামেন্টালি একটা অনৈতিক জায়গায়। যেই করাপশন রিলেটেড কেস আছে সেগুলো রাজ্যের রাজস্ব খরচা করে হোক বা এদের দুর্নীতির টাকা দিয়ে হোক, যে করে হোক, এরা কিভাবে পানি অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুঞ্জয়, কি বলবেন? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন তিনি। অ্যাবসলিউটলি, এদের কোনো ভিশন নেই, কোনো আমি এবার একটু শুনে নি মৃত্যুঞ্জয় কি বলেন আপনার কাউন্টারে। মৃত্যুঞ্জয়,
হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বলছি যে দেখুন, ভারতবর্ষের আজকের বিগত 9 বছর ধরে যা পরিস্থিতি, ভারতবর্ষের মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছে, যেখানে বেকারত্বের হার কখনো 8% ছুঁই। আমাদের দেখতে হবে যে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম যারা ক্ষমতায় এসেছিল 2014-তে যেই কমিটমেন্ট দিয়ে, তার চেয়ে আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে না ব্যারেলের সেটা প্রতি তো ডলারে বুঝলাম, আমি একদম টু দি একদম। পয়েন্টে আপনার না, না, কাছ থেকে আমি একটু বলছি, আনসার চাইছি, যেখানে তার কারণ আমাদের হাতে সময় কম। গতকালকের এই না, না, আমি জোটটা, একদম এই বলছি, বৈঠকটার পরে হ্যাঁ। যে পয়েন্টটা রেজ করলেন অভ্র, যে মানে এই দু জায়গায় দুরকম অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কেউ কংগ্রেসের নাম নিলেন না, কিন্তু কেউ কংগ্রেসকে নিয়ে চলবেন না এটাও বললেন না। পাশাপাশি অভ্রর পয়েন্ট আমি তুলছি, আপনি যদি এই পয়েন্ট টু দি পয়েন্ট একটু বলেন, যেহেতু সময় কম তাই ইন্টারাপ্ট করলাম। দেখুন ফেডারাল স্ট্রাকচারে যেইভাবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে অর্ডিন্যান্স জারি করা হয়েছে, এবং আমি যেটা বলছিলাম যে মানুষের যে নাবিশ্বাস উঠছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নেত্রী বারবার বলছে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড অফ একবারে ক্লিয়ার, যেখানে যে শক্তিশালী সে সেখানে লড়বে। দেখুন দক্ষিণ ভারত এবং যদি পূর্ব ভারতের আমি স্ট্রাকচারটা আপনি দেখেন, এখানে দাঁড়িয়ে 247টা আসনে লোকসভা ভোট হবে, যেখানে 247টা আসন। এই লোকসভা আসনগুলোতে আপনি যদি দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে দেখেন, একটা রাজ্য এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় নেই। এই 247টা আসনের মধ্যে কিছু আসনে কংগ্রেস, কিছু রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আছে, কিন্তু কংগ্রেস হোক বা ভারতীয় জনতা পার্টির যারা অবিজেপি দলগুলো, আমি ইনক্লুডিং কংগ্রেসকে বলছি, সবাই মিলে যদি 200টা আসন শুধুমাত্র যদি দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত থেকে নেওয়া যায়, তাহলে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে হারানো সম্ভব। এবং আমি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলোকে, রাজস্থান, গুজরাট, এই রাজ্যগুলোতে আমি ধরে নিচ্ছি, বা পাঞ্জাব, মহারাষ্ট্রে কোনো জায়গায় হয়তো শিবসেনার সাথে লড়াই, বা কোনো জায়গায় হয়তো আম আদমি পার্টির সাথে লড়াই পাঞ্জাবে বা দিল্লিতে। তো আবার যেমন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি ভারতীয় জনতা পার্টির লড়াই। তো আমাদের বক্তব্য এই সরকারটাকে সরাতে হবে। এই সরকারটাকে সরিয়ে আমাদের সবাইকে বৃহত্তর স্বার্থে সবাইকে, কখনো দেখুন একটা এই সবার মধ্যে কংগ্রেসের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? কালকে আপনার নেত্রী একবারও নাম নেননি, পাশাপাশি কোথাও একটা আবার সলিডারিটি মেনটেন করার চেষ্টা করছেন। কংগ্রেসকে বাদ দিয়ে এই জোটটা করা সম্ভব মনে হয় আপনাদের? একদমই। আমাদের দলনেত্রী তো বারবার বলছে অবিজেপি দলগুলো যেখানে যে শক্তিশালী, গতকালও বলেছে সেখানে সে লড়াই করুক। আপনি কি মনে করেন না যে অবিজেপি দলগুলোর মধ্যে কংগ্রেস বলে সবার নাম নিতে হবে? ভারত এখন যদি একটা প্রেস কংগ্রেস একটা জাতীয় দল, ওরকম ভাবে তারা ক্ষমতায় ফিরলো কর্ণাটকে, গোটা ব্যাপারটা ইতিমধ্যে সর্বজন বিদিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী নাম নিচ্ছেন না, এটা পয়েন্ট আপনার মনে হয় না এটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা তো বলছি অবিজেপি দলগুলোর মধ্যে যে যেখানে শক্তিশালী, বারবার রিপিট করছি, অবিজেপি দলগুলোর মধ্যে তো কংগ্রেস পড়ে। কর্ণাটকে তো কংগ্রেস জিতেছে আজকে বিধানসভায়। বেশ, বুঝতে পারলাম আপনি বলছেন, মানে আপনার কথাই স্পষ্ট, কংগ্রেসকে বাদ দিয়ে তার মানে এগোনো যাবে না। অভ্র, হ্যাঁ বলুন, আপনি কিছু বলছিলেন। হ্যাঁ, তৃণমূলের প্রবক্তা বললেন যে মানুষ নাকি আমাদেরকে রিজেক্ট করছে। আমি একটা পরিসংখ্যান দিয়ে ওনার বক্তব্যটা যে ভুল এটা প্রমাণ করে দিই। আমরা 2019-এর যে লোকসভা ইলেকশন হয়েছে, ভারতীয় জনতা পার্টি 37.36% ইলেকটোরাল ভোটস পেয়েছে মানুষের, এবং আমাদের এনডিএ যে জোট রয়েছে সেই জোটের কিন্তু সিটের সংখ্যা 353, এবং বিজেপি এককভাবে 303টা সিট জিতেছে। 303টে সিট খালি বিজেপি একা জিতেছে। তাহলে উনি কী করে বলছেন মানুষ আমাদের সমর্থন করছে না? আর আরেকটা কথা বলি, উনি যে বলছেন না যেখানে যারা বেশি শক্তিশালী তাদেরকে লড়তে দেওয়া হবে, ওনারা কি গোয়াতে বেড়াতে গেছিলেন নাকি ত্রিপুরাতে বেড়াতে গেছিলেন? গোয়াতে তো ওনাদের দলটা সাইনবোর্ড, ত্রিপুরাতে ওনাদের দলটা সাইনবোর্ড কি তার থেকেও খারাপ অবস্থা, নোটার থেকেও কম ভোট পেয়েছে। তাই এই বিচারিতা না মানুষ বুঝে গেছে, এই মানুষকে আর বোকা বানানো যাবে না। একদম সংক্ষেপে মৃত্যুঞ্জয় বলুন। নিজেদেরকে বাঁচানোর জন্য যা খুশি তাই করে যাচ্ছে। পার্টির পাঞ্জাবে একটা যারা কথায় কথায় বলে যে আমরা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল, তাদের পাঞ্জাবে ভোট পার্সেন্টেজ 5%-এর নিচে। তার মানে কি তারা পাঞ্জাবেও সাইনবোর্ড এবং পশ্চিমবঙ্গে আমরা দায়িত্ব নিয়ে সাইনবোর্ড করে দেবো ভারতীয় জনতা পার্টিকে। একটা সময় ভারতীয় জনতা পার্টির 2% ভোট ছিল এই পশ্চিমবঙ্গে। অভ্র কিছু পয়েন্ট রেজ করছে, হ্যাঁ বলুন অভ্র বলুন। আমরা পৃথিবীর মধ্যে বৃহত্তম দল বলি, এবং আমরা সত্যিই বৃহত্তম দল। আমরা তৃণমূল কংগ্রেসের মতো নই যে আমাদের অল ইন্ডিয়া পুরো স্টেটাসটা চলে যাবে, সব জায়গায় নোটার থেকেও কম ভোট পাবো, লোকজন আমাদের পুরো দূর দূর করে বের করে দেবে রাজ্যগুলো থেকে, আর তারপর আমাদের দলের সামনে এআই
অল ইন্ডিয়াটা লিখতে হবে নির্লজ্জের মতো। এই অবস্থা আমাদের হয়নি, হবেও না। আর পশ্চিমবঙ্গ থেকে আমরা তাদেরকে দূর করতে হবে না, সাধারণ মানুষ তাদেরকে একদম বিদায় করবে। বা হর্স ট্রেডিং করে বা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে এখন তার মানে যে বিষয়টা না, হর্স রাইডিংটা আপনারা করেন, আমাদের সময় খুব আপনাদেরই কম। হবে। অভ্র মৃত্যুঞ্জয়, আপনাদের দুজনের পয়েন্টই বুঝতে পারলাম, কিন্তু একটা প্রশ্নের উত্তর এই আলোচনা থেকে আমরা পেলাম না, সেটা হচ্ছে আদৌ কংগ্রেস ইম্পর্টেন্ট কিনা। মানে গতকাল আমরা যে বৈঠকটা দেখলাম তাতে অকংগ্রেসি বিজেপি একটা পালস উঠে এলো, কিন্তু কোথাও একেবারে কংগ্রেসকে বাদ দিয়ে এগোনো যাবে সেটা কিন্তু কোনো জায়গা থেকেই বেরোলো না। কিন্তু সত্যি যদি বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, সমস্ত বিরোধী দলকে এক করতে হয়, তাহলে কংগ্রেসকে ছাড়া সত্যি আদৌ কতটা পসিবল সেটা কিন্তু সময় বলবে। আপনাদের দুজনকে আপাতত অনেক ধন্যবাদ, সকালবেলা আমাদের সময় দিলেন।